সিচুয়েশনে একটা দেশের একটা ইমার্জেন্সি হোক যে কোনো সময় আমরা কিন্তু শিল্পীরা সবচেয়ে বেশি সাফার করি। কনসার্ট কিন্তু 3 মাস ধরে বন্ধ, একদম সব লাইভ ইভেন্টস বন্ধ, সবকিছু বন্ধ। এটা যে বড় ক্রাইসিস হয় এটা এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আর্টিস্টদের কষ্টটা না কখন সব সময় মানে অনেক পিছের একটা কষ্ট, সেটা শুধু আমরা আর্টিস্ট ছাড়া আর কেউ এটা বুঝে না, বোঝার চেষ্টা করে না। এবং এটা নিয়ে কথা বললে অনেক সময় এটার এগেনস্টে কথা শুনতে হয়। একটা সংগঠন কেন প্রতিবাদ করছে, তাদেরকে ফোন করে তাদেরকে বন্ধ করা, তোমরা কেন ওখানে যাবে, ওখানে যেও না, তোমরা কেন ওইখানে গিয়ে আজকে মিছিল করবে, এটা করবে না, এটা তো ঠিক না। এটা কেন প্রত্যেকের, এটাই তো হচ্ছে আমাদের রাইট। আমরা তো ওই যে ফ্রিডম অফ স্পিচ বলি, আমরা যেটাই বলি, আমরা তো রাস্তায় নেমে যদি আমরা একটা প্রতিবাদ করতে চাই, সেখানে কেন আমাকে থামানো হবে, কেন আমাকে ফোন করে বলা হবে যে এটা করো না? এটাই কানেক্ট করার দরকার হয়। গান সোসাইটির ভোকাল হিসেবে কতটুকু কাজে দেয় বা কাজে আসা উচিত গানটা, যার মানে যারা নিজের লেখা গান করে এই বিষয় নিয়ে, সমাজ সচেতনতা নিয়ে? অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তো গান করতেই হবে। যেটা আমাকে নাড়া দেয়, যে বিষয়টা আমাকে আমার মনে হয় যে না এই বিষয়টা নিয়ে আমার গান লেখা উচিত, গান করা উচিত, সেটা নিয়ে অবশ্যই, যে বিষয়টা হয়তো আমার সোসাইটির চোখে লাগছে, যে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হোক বা এই বিষয়টা নিয়ে সবাইকে একটু সচেতন করার জন্য হলেও গান যদি আমার মনে হয় শিল্পী হিসেবে অবশ্যই আমার করা উচিত। বাট এটা হয়তো সবাই করবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে সবকিছু নিয়ে তো সম্ভব না, আমরা তো শিল্পী। কিন্তু আমরা দেখেছি যে 90s থেকে বা তারও আগে বিশেষ করে রক গানগুলো খুব সমকালীন রাজনীতি বলি বা সোসাইটির বিভিন্ন অসঙ্গতি বলি, সেগুলো লিরিকে আসতো। সেটা মিসিং ছিল না? প্রায় এক দেড় যুগ অনেকখানি মিসিং ছিল না আমাদের জেনারেশনে বা পরের জেনারেশনে এসে একদম অ্যাকচুয়ালি কিন্তু না। আমরা যদি পরের রক গানগুলো শুনি, আমরা যে নেমেসিস শুনি, আমরা ক্রিপ্টিক ফেট শুনি, আর্টসেল শুনি, এদের গান কিন্তু একদমই এসব বিষয়গুলো নিয়ে। আর ক্রিপ্টিক ফেটের ব্যাপার তো পুরোই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার পরবর্তী যে কোনো শাসন থেকে শুরু করে, সেই শাসনতন্ত্র থেকে শুরু করে সেগুলো বিষয় নিয়ে আছে। তো আসলে আছে কিছু কিছু ব্যান্ড আছে সেই এগুলো ফোকাস করে গান করে, আর কিছু আছে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, অনেক বিষয় নিয়ে, সেগুলো তো থাকবে। বিভিন্ন তাত্ত্বিক বা বিশ্লেষকরা বলছে যে অভ্যুত্থান কিংবা স্বৈরতন্ত্রের পতনের সময় শিল্পীরা যতটা ইনভলভ হয়েছে, 24-এ শিল্পীর সংখ্যা কম, অংশগ্রহণ কম। একটা বিচ্ছিন্ন গান হয়েছে যারা মেইন স্ট্রিমের না, হঠাৎ করে উঠে এসছে এবং তারা অ্যাপ্রিসিয়েটেবল। অবশ্যই শায়ন তো আলাদাভাবে অ্যাপ্রিসিয়েট পায়, কিন্তু সামগ্রিক অর্থে শিল্পীদের অংশগ্রহণটা এবার কম। এটা কি দীর্ঘকাল একটা শাসন ব্যবস্থা চলার কারণে কিনা? মানে অবশ্যই অবশ্যই। তানভীর ভাই, আমি তো দেশে ছিলাম না, আমি 18 জুলাই আমেরিকা চলে যাই। তো আমি যখন ওখান থেকে প্রতিবাদ করছি, আমার কাছে মেসেজ আসছে বিভিন্নভাবে, তুমি লেখো না, ফয়সালকে উঠায় নিয়ে যাবে, কারণ ফয়সাল তখন ঢাকায়। মানে এই যে একটা ভয় ভিতরে আমাদের, এই ভয়টা তো ছিল, সবসময়ই ছিল। তো এটা তো অনেক বছরের একটা ভয়। তো স্বাভাবিকভাবে এখন আমি যখন কথা বলি, আমার মনে হয় একটা কিন্তু ভয় কোন একটা জায়গায় কিন্তু আছে, কামড় দিয়ে ওঠে। হ্যাঁ, কোন একটা জায়গায় মনে হয় যে আচ্ছা আমি কি এটা বলছি, ঠিক বলছি, কিন্তু আসলে তো এই কষ্টগুলো আমাদের আছে। আমরা অনেক সময় অনেক কিছু হয়তো বলে ফেলেছি, তারপরে বলার পরেও কিন্তু ভয় লেগেছে। তো এটা তো অবশ্যই ছিল, অবশ্যই ছিল। এবং এই জন্যই আপনি বলবেন যে গান বলি বা পার্টিসিপেশন, এটা এই জন্যই হয়তো কম ছিল। আমরা দেখেছি যে খুব সজোরে বা সগর্ব বলছিল জয়বাংলা কনসার্টকে মানে প্রত্যাখ্যান করার বিষয়টি, এটার প্রতিবাদের একটা বড় অংশ ছিল মানে ব্যান্ড দলগুলোর। তুমি এখন বলা হচ্ছে যে নতুন বাংলাদেশ, সো আমরা দীর্ঘদিন নিয়মিত ব্যান্ড কনসার্ট অনেক মিসিং ছিল। তো কি মনে করো, কি চাও, কি প্রত্যাশা তোমার অ্যাজ এ রক স্টার হিসাবে? ব্যান্ডগুলোকে নিয়ে নাকি? ব্যান্ডগুলোকে নিয়ে আগে শুনি আমি। না, আমাদের কষ্ট হচ্ছে যে আসলে যে কোনো মানে সিচুয়েশনে একটা দেশের একটা ইমার্জেন্সি হোক, যে কোনো সময় আমরা কিন্তু শিল্পীরা সবচেয়ে বেশি সাফার করি। কনসার্ট কিন্তু 3 মাস ধরে বন্ধ, একদম সব লাইভ ইভেন্টস বন্ধ, সবকিছু বন্ধ। এটা যে বড় ক্রাইসিস হয় এটা। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আর্টিস্টদের কষ্টটা না কখন সব সময় মানে অনেক পিছের একটা কষ্ট, সেটা শুধু আমরা আর্টিস্ট ছাড়া আর কেউ এটা বুঝে না, বোঝার চেষ্টা করে না। এবং এটা নিয়ে কথা বললে অনেক সময় এটার এগেনস্টে কথা শুনতে হয়, কেন আপনাদের সেভিংস নাই, কেন আপনাদের এই নাই, কেন, মানে তখনও একটা কটাক্ষ করে কথা অনেকবারই শুনতে হয়েছে, ইনফ্যাক্ট এর মধ্যেও শুনতে হয়েছে। সো এতগুলো ব্যান্ড, এতগুলো আর্টিস্ট, সোলো বলি, ব্যান্ড বলি, আমাদের নৃত্যশিল্পী বলি, বিভিন্ন অঙ্গনে আমাদের এতগুলো শিল্পী আছে, প্রত্যেকেই তো সাফার করছে। রাইট।
সো রাইট উই অলওয়েজ সাফার। এমনিতে অনেক বছর একটা শাসন ব্যবস্থা থাকলে তো শাসক বা রাজা বলি রানী বলি তাদের কাছে যাওয়ার যে আনন্দ এটা একটা সমানের বিষয় থাকে, তো দলদাস হয়ে যায় কখন শিল্পী, একজন শিল্পী, বা এটাতে আসলে লাভ কি, বেনিফিট হয় কি? এটা তো আগে ছিল না তানভীর ভাই, এটা আপনি মনে করেন আগে প্রচলন ছিল, আমরা শুনতাম গল্প যে এরশাদ আমলে কিছু শিল্পী গান বেশি পাইতো বা তার পার্সোনাল গান চয়েস ছিল, সে কিছু পার্সোনাল শো বেশি, দ্যাটস ইট, এগুলো এর ভিতরে ছিল। একটা সময় ছিল যে আমরা 3-4 জন আর্টিস্টের নাম শুনেছি, হয়তো তারা ফেভার হয়তো পেয়েছে বা একটা দল সমর্থন করেছে এরকম শুনেছি, কিন্তু খুব রিসেন্টলি এসে এমন একটা পর্যায়ে দেখলাম যে আসলে মানে দলের হয়ে কাজ করা, দলের পক্ষ হয়ে কাজ করা এবং ভিতরে ভিতরে অলমোস্ট থ্রেট মেসেজ পাঠানো, এটা খুব দুঃখজনক। মানে প্রভাবটা খাটায় আরেকজনকে, এবং আমরা কেন প্রতিবাদ করব, আমাদেরকে থামানো, একটা সংগঠন কেন প্রতিবাদ করছে তাদেরকে ফোন করে তাদেরকে বন্ধ করা, তোমরা কেন ওখানে যাবে, ওখানে যেও না, তোমরা কেন ওইখানে গিয়ে আজকে মিছিল করবে, এটা করবে না, এটা তো ঠিক না। এটা কেন? প্রত্যেকের এটাই তো হচ্ছে আমাদের রাইট। আমরা তো ওই যে ফ্রিডম অফ স্পিচ বলি, আমরা যেটাই বলি, আমরা তো রাস্তায় নেমে যদি আমরা একটা প্রতিবাদ করতে চাই, সেখানে কেন আমাকে থামানো হবে, কেন আমাকে ফোন করে বলা হবে যে এটা করো না? এটাই হচ্ছে দুঃখজনক। এরকম ছিল না। অবশ্যই কেউ যদি চায় একজন শিল্পী হিসেবে, অ্যাজ আ সিটিজেন এভরিবডি হ্যাজ আ রাইট, সে যদি চায় সে একটা দল করতে চায় সে করবে, কিন্তু জিনিসটা মনে হয় একটা এক্সট্রিমিজমের পর্যায়ে চলে গিয়েছিল, এটাই আমি মনে করি। কিছু ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে তোমার জীবনের নিজস্ব জীবনের সংগ্রাম, অনেক রকম সংগ্রাম আছে, তারপর বেঁচে থাকার যে সংগ্রাম, এবং এটা অদ্ভুত আসলে, আমি ব্যাখ্যা করতে পারবো না, এবং তোমার আর ফয়সালের যে একটা জুটি, তো জীবন অনেক সুন্দর, তাই না আলিফ? তুমি কিভাবে ব্যাখ্যা করো তোমার? আমার জীবনটা অনেক কঠিন। আমার জীবন, আমি অনেক ছোটবেলা থেকে লাইফে মোটামুটি বিভিন্ন রকমের ধরা খেতে 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 ঠিক হয়েছি। কোন সেন্সে যে আমার জন্য আমার বাবা মার সেপারেশনটা অনেক বড় একটা ধাক্কা ছিল, সত্যি কথা। এটা এই ধাক্কাটা আমার সামলাতে আমি এতদিন পরে এসে রিয়েলাইজ করি, এতদিন পরে এসে আমি রিয়েলাইজ করি যে ওই ধাক্কাটা আমি তখন সামলাতে পারিনি। তখন আমি যেটা করেছি যেটা আমি ইগনোর করে গিয়েছি, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি তখন কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, পড়াশোনা করছি। আমি তখন নর্থ সাউথে নর্থ সাউথে পড়ছি, আবার ওখান দিয়ে আমি স্টুডেন্ট পড়াচ্ছি, আবার ওইদিকে গিয়ে শো করছি, সো আই কেপ্ট মাই সেলফ বিজি। তখন না ওটা মাথার মধ্যে ঢুকতে দিই নাই। এত বছর পরে সে আব্বু যখন চলে গেছে, আম্মু চলে গেছে, আমার ট্রান্সপ্লান্ট হয়েছে, এখন যেটা হয় যে এখন একটু কাজও কম, আমি তখন আমি রিয়েলাইজ করেছি। ওই সময়টা সোসাইটি কি কোনো রকম ডিস্টার্ব করতো কিনা? অবশ্যই। তানভীর ভাই, মনে করেন যে ব্যাপারটা এরকম যে আলাউদ্দিন ভাইয়ের মেয়ে, এই যে আদর করাটা আমাকে, যে আমাকে দেখলে সেই মানুষগুলা, আব্বু যখন বাসা থেকে চলে গেল, সেই মানুষ আমাদেরকে দেখে এরকম করে মাথা ঘুরে চলে যাচ্ছে, এই বিষয়গুলো আমার মানে নিতে হয়েছে অল্প বয়সে। তো এগুলো কিন্তু অল্প বয়সে খুব এফেক্ট করে। কিন্তু আব্বুর সাথে কিন্তু আমার যোগাযোগ ছিল, কিন্তু তারা ধরে নিচ্ছে যে আব্বু এখন এই বাসায় থাকে না, আব্বুর যেহেতু থাকে না, আমার সাথে কথা বলার দরকার নাই বা আমার সাথে ওই সখ্যতার দরকার নেই। তো এগুলো তো সহ্য করেছি সেটা, এবং বলাও যায়নি, হয়তো বলাও যায়নি অনেক বছর ধরে, এগুলা ওই ভিতরে জমা ছিল, কখনো বলি নাই। তো এখন এসে এগুলা মনে হয় তখন খারাপ। আমার অনেক ছোটবেলা থেকে এগুলো ছিল। তারপরে আমার মা অসুস্থ ছিল, আমার মাকে নিয়ে একটা স্ট্রাগল ছিল, আমি নিজে অসুস্থ হলাম। সো আমার সব কিছুর মধ্যে আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার হাজবেন্ড, আমার সংসার। আমি যদি মানে একটা ভালো হাজবেন্ড না পেতাম, যে আমার আন্ডারস্ট্যান্ডিং হতো, তাহলে আমি মনে হয় এইখানে গিয়ে আমি পুরো পাগল হয়ে যেতাম। একদমই। আমি তোমাদের ভ্যালেন্টাইনে আমি একটা লেখা লিখেছিলাম তোমাদের নিয়ে। হ্যাঁ তানভীর ভাই, অনেক ট্রেজার করি আমি, মন থেকে একটা লেখা, যে মনে হলো যে সত্যি তোমাদের জুটি এই পারস্পরিক সমঝোতার বিষয়টা অনেককে শেখায়। এই জন্য প্রশ্ন করলাম যে ধরো আমরা ভাবি কি, আচ্ছা রকস্টার আলিফের এদের তো নর্মাল, এদের তো খুবই ইউজ টু, কিন্তু তোমাদের ভিতরে তো একটা এক ধরনের পীড়ন যায়, স্বাভাবিক। তোমরা অন্য সোসাইটির মতো কিন্তু মানুষ কিন্তু অন্যভাবে দেখতে পছন্দ করে, মানে নেয় না বলবো, পছন্দ করে, ভাবতে ইচ্ছা পছন্দ করে, না এরা তো এগুলো খুব মানে লাভিশলি বোধহয় রিকভার করে। তোমার কলিগ, তোমার সাপোর্ট হ্যান্ডগুলো বেসিক্যালি কি ছিল এইসব পর্যায়ে, মানে স্কুল ফ্রেন্ড নাকি গানের সার্কেলটা, এই যেই স্ট্রাগলের কথা বললা সেই সময়গুলোতে? সেই সময় হ্যাঁ আমার কিছু ফ্রেন্ড অবশ্যই। আমার ব্যান্ড বলতে আমার ব্যান্ডের মধ্যে তো আমার ফ্যামিলি ঘুরে ফিরে, আমার বড় মামা আমার ব্যান্ডের ছিল, এখনো আছে। তারপরে ফারশিদ, আমার আবেদা খালার, রফিক খালুর ছেলে, তো ওরা ব্যান্ডের মধ্যে ছিল, এবং ব্যান্ডের মধ্যে ইভেন ছিল, ওখান থেকেই ফয়সালের সাথে পরিচয়। তো
তো ব্যান্ড একটা বড় আমাকে সাপোর্ট দিয়েছে ওই সময়, মানে সাপোর্ট বলতে যে আমি আমার মাইন্ডটা ডাইভার্ট করতে পেরেছি, সো ওইটা আমার স্ট্রেংথ ছিল। তারপরে আমি আসলে মানুষের থেকে বলবো যে আমি আমার কাজটাকে আমার শক্তি হিসেবে নিয়েছিলাম। আমি কাজ নিয়ে, আমি প্রচণ্ড ওয়ার্কাহলিক টাইপের মানুষ ছিলাম, এখনও আছি। তো কাজটা নিয়ে ব্যস্ত থেকে থেকে নিজেকে মানে মাথার মধ্যে যেটা বললাম যে কোনো কিছু যেগুলো আমাকে বদর করতো সেগুলো নিয়ে চিন্তা না করে আমি কাজটার মধ্যে ফোকাস করি। আমরা এখন খুব আলোচনা করছি, সম্প্রতি জাদুঘরে একটা আয়োজনও ছিল সেমিনারের মতো, সেটা কালচারাল পলিটিক্স নিয়ে। কালচারাল পলিটিক্স আমরা নতুন শুনলেও আমরা বিভিন্ন সিন্ডিকেশনের গল্প জানি, একজন আরেকজনকে ঠকানো জানি। ধরো ভেবেই নেয় যে প্লেব্যাকে বোধহয় আলিফ আনফিট, ভেবেই নেয়, কেউ না প্রজ্ঞাপন জারি নাই কিন্তু ভেবে নেয় যে, কিংবা এক গোত্র এই যে বিভিন্ন রকম বড় বড় ব্যানারে গান হলো কোক স্টুডিও নামে, অনেক বিগ বাজেটের, সেখানে অনেকে মিসিং, অনেকে প্রত্যাশা করি আমরা যখন একটা সিন্ডিকেট টাইপের একটা ব্যাপার, তখন মনে হয় যে না এই ঘর মিসিং শুধু না, আমরা ভেবেই নি যে আছে এর ভিতরে বোধহয় ওই শিল্পী ঢুকবেই না, কিন্তু তাই হয়। সো এইগুলো আসলে কেমন লাগে তোমার কাছে, মানে ইনার ফিলিংটা কেমন লাগে এই সব জায়গাটা? মানে আমিও যখন কাজ করি তানভীর ভাই, আমি তারপরে আমি খুব প্রাউডলি বলবো যে আমি মিউজিক বাস যখন করেছি, গেস্ট সিলেকশন পুরোপুরি আমার হাতে, আমি ফার্স্ট আমরা মিলেই করেছি বেশিরভাগ সময়ই। আমি কিন্তু চেষ্টা করেছি সব সেক্টরকে ট্যাপ করার। আমার পছন্দের মানুষ থাকবেই, আমার অনেক পছন্দের মানুষ আছে, তাদেরকে হয়তো আমি এনেছি অনেক বেশি, কিন্তু তারপরেও যখন সেই টপিকটার জন্য উনি প্রযোজ্য, খামোখা আমি আনবো না একজনকে। এখন ফেভারিটিজম থাকবে, কাউকে কাউকে পছন্দ হবে, আমি একটা টিম নিয়ে কাজ করব, সেখানে আমার পছন্দের মানুষকে আমি নেব, সেটা স্বাভাবিক। কিন্তু যখন একটা এত বড় পরিসরে কোনো কাজ হয়, সেটা যে কোনো কাজই হোক, তখন আমরা এক্সপেক্ট করি যে একটা সব ধরনের রেপ্রেজেন্টেশন থাকবে, সব সেক্টরের রেপ্রেজেন্টেশন থাকবে, সেটা আমাদের চাওয়া। কিন্তু সেটা যখন না হয় তখন, এবং মানে অনেক লম্বা সময় ধরে না হয়, তখন হয়তো একটু প্রশ্ন আসে, বা তখন হয়তো খারাপ লাগে যে কি হতো, কেন হলো এরকম। এবং একই সাথে মানে এক ধরনের বয়সসীমাও তো চলে যায় এই সব মানে অবজ্ঞায় পড়তে পড়তে, তাই না? সো শিল্পীর জীবন তো আসলে মানে ইনফিনিটি না, সো ঠিক টাইম মতো ঠিক সুযোগটা না পেলে তো অনেক কিছু মিস হয়ে যায়।